ওয়েলকাম গাইজ। অভির গল্প বইয়ের গল্প হলো সত্যি এপিসোডের অষ্টম এপিসোডে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। আজ আরেকটি গল্প নিয়ে আমি হাজির হয়েছি, আর সেই গল্পটা শুনলে আপনাদের সত্যি আজব লাগবে। এমন একটা সময় ছিল এবং সেই সময় এরকম কাণ্ড কারখানা যে হতো সেটা আমাদের শুনতেও অবাক লাগবে। যে ঘটনাগুলো কল্পনা জগতের ঘটনা, যেগুলো আমরা কখনোই বাস্তবে মেনে নিতে পারি না যেরকম হতে পারে, তো সেরকম একটা বাস্তবিক ঘটনা নিয়ে আজকে এসেছি এবং সেটা নাকি সত্যিই ঘটেছিল। তো চলুন বেশি কথা না বলে আমরা গল্পে ঢুকে পড়ি। গল্পটা আমাকে পাঠিয়েছে মেদিনীপুর থেকে সহদেব সাউ। তো সহদেবদা যেভাবে গল্পটা আমাকে বলেছে আমি ঠিক সেভাবেই শুরু করছি। সহদেবদা একবার খবর পায় তার মামাতো দাদু নাকি মারা গেছে। মামাতো দাদু বলতে মায়ের মামা। তো সেই সময় তারা তৎক্ষণাৎ বেরিয়ে যায় তাকে শেষবারের মতো দেখার জন্য। সেখানে সহদেবদা এবং তার মা দুজনে যায়। মামাতো দাদুর বাড়ি গিয়ে সহদেবদা একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। সহদেবদা দেখে যে তার মামাতো দাদু মৃত্যুশয্যায় শুয়ে, কিন্তু তার মুন্ডুটা মানে ঘাড় থেকে উপরের অংশটা কিছুটা বাঁকানো, মানে ঠিক এইরকম। তো সে তার মাকে বলে কি দাদু কি এরকমই ছিল নাকি মৃত্যুর সময় প্যারালাইজড হয়ে গিয়েছিল? তো তার মা বলে না না, উনি নর্মালি এরকমই। তো সহদেবদার ব্যাপারটা আজব লাগে। এরকম কেন, জন্ম থেকেই বুঝি? তার মা বলে এর একটা বড় ঘটনা রয়েছে যেটা আমি তোকে বাড়ি গিয়ে বলবো, এখন সঠিক সময় নয়। তো তারা সেখান থেকে বাড়ি ফিরে এসে সহদেবদা রাতে মায়ের মুখ থেকে যে ঘটনাটা শোনে সেটা সত্যিই অবাক করা। এরকম ঘটনা যেটা বাস্তবে কখনই আমরা মেনে নিতে পারবো না। তার মা যেভাবে ঘটনাটা শুরু করেছিল সেই মামাতো দাদুর ছেলেবেলাকার কথা, মানে সেটা অনেক আগেকার। তো সেই সময় মামাতো দাদুর বাবা পানের চাষ করত। শুধু তার বাবা নন, সেখানকার অর্ধেক বাসিন্দার একমাত্র পেশাই ছিল পানের। তো পানের যেহেতু ব্যবসা, সেই কারণে পানের উৎপাদন করতে হতো। তো মাঠকে মাঠ পানের ব্রুজ থাকতো। যদি কোনোদিন পানের ব্রুজ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন সেটা কতটা ঘোরালো, কতটা ঘিঞ্জি, জঙ্গল টাইপের। তো প্রত্যেকটা বাড়িরই কেউ না কেউ নিজের নিজের পানের ব্রুজে কাজ করত। তো সেই মামাতো দাদুর বাবাও নিজেদের পানের ব্রুজে কাজ করত। তো একদিন কি হয়েছে, তিনি কাজ করছেন পানের ব্রুজের মধ্যে। তো হঠাৎ করে একটা দৃশ্য দেখে তিনি চমকে গিয়ে পিছনে পড়ে যান। ঘুরে তাকিয়ে যখন দেখেন যে সেটা তারই ছেলে দাঁড়িয়ে, মানে মামাতো দাদু দাঁড়িয়ে। সেই মামাতো দাদুর বয়স তখন 4 থেকে 5 বছর। তিনি যে জন্য চমকে গেলেন সেটা হলো ছেলেটা তো তারই, কিন্তু সে যেভাবে দাঁড়িয়ে রয়েছে এবং যেভাবে তাকিয়ে রয়েছে সেটা অদ্ভুত ছিল। ছেলেটা দাঁড়িয়ে রয়েছে পিছন ঘুরে, কিন্তু তার মুন্ডুটা একদম পিছন দিকে। মানে সাধারণত মানুষের মুন্ডু সামনের দিকে থাকে, আমরা ডান দিক বা বাঁ দিকে যতটা সম্ভব ঘোরাতে পারি, কিন্তু কখনোই পুরোটা ঘোরাতে পারবো না। কোনো কায়দার মাধ্যমে যদি পুরোটা ঘুরেও যায় তাহলে সেই মানুষ মৃত বলে গণ্য হয়। সহদেবদার সেই মামাতো দাদু ঠিক সেরকমই ছিল। তার মুন্ডুটা পুরোপুরি পিছন দিকে ঘোরানো এবং সে উল্টো দিকে হেঁটে হেঁটে এসে তার বাবার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং একভাবে কেঁদে চলেছে। তার নাকি খুব যন্ত্রণা হচ্ছে।
এরকম একটা অদ্ভুত কাণ্ড দেখে তার বাবা দৌড়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে এবং বারে বারে জিজ্ঞাসা করতে থাকে, এরকম তারা হলো কি করে, কোথায় গিয়েছিলিস, কিভাবে হলো। 5 বছরের শিশু এতটাই ভীত এবং এতটাই অস্থির যন্ত্রণার মধ্যে সে কিছু উত্তর দিতে পারছিল না। সে শুধু পশ্চিম দিকে আঙুল দেখিয়ে কি একটা বলতে চেষ্টা করছিল। তার বাবা কিছু বুঝতে না পারায় তড়িঘড়ি তাকে নিয়ে বৈদ্য বাড়ি নিয়ে যায়। বিভিন্ন ডাক্তার, বৈদ্যি এবং শেষে ওঝার কাছ থেকে ঘুরে এসেও কোনো ফলাফল হয়নি। বাচ্চাটা এক নাগাড়ে কেঁদে চলেছে, যন্ত্রণায় অস্থির হয়ে চলেছে, কিন্তু তার বাবা কিছুই করতে পারছে না। বিভিন্ন জায়গায় ঘুরে আসার পর তিনি বুঝতে পারলেন এটা একটা বড় কিছু ঘটনা। এই ঘটনা থেকে মুক্ত হওয়ার উপায় খুবই জোরালো। সে তার ছেলেকে ঘরে বসিয়ে ভালো করে জিজ্ঞাসা করতে থাকে যে তার সাথে এটা কি হয়েছিল, সে কোথায় গিয়েছিল। কিন্তু ছেলেটা কিছু উত্তর দিতে পারে না, শুধুই কাঁদতে থাকে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালবেলা হঠাৎ করে তার বাবা হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং তার যে পানের ব্রুজ, সেই পানের ব্রুজের কিছুটা দূরেই একটা ছোট ডোবা মতো রয়েছে। তিনি সোজা সেখানে চলে আসেন। সেই ডোবা থেকে অনেকেই কলসি ভরে জল নিয়ে যায় খাওয়ার বা রান্নার কাজের জন্য। তো সেখানে তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন, যেন মনে হলো তিনি কারোর জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরেই সেখানে দেখা যায় একদল মহিলা কাকে কলসি নিয়ে সেই ডোবাতে আসে এবং সেখান থেকে জল তুলে তারা যেই মাত্র ডোবার পাড়ে উঠেছেন, সঙ্গে সঙ্গে সেই মামাতো দাদুর বাবা দূর থেকে মন্ত্র বলে এমন এক ছলনার কাজ করলেন যাতে সেই মহিলাগুলো হাউ মাউ করে কান্না জুড়ে দিল। সবাই মিলে একসঙ্গে নিজেদের কলসি ফেলে একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকলো, বাঁচাও বাঁচাও করে। মামাতো দাদুর বাবা কিছুটা তন্ত্র সাধনা জানতেন। তিনি তার বলেই ওই মহিলাগুলোর সামনে অজস্র সাপ এনে দিয়েছিলেন। ঘটনাটা যতটাই কাল্পনিক ততটাই আশ্চর্যজনক। অজস্র সাপ যেন একসঙ্গে ঘিরে ধরেছে ওই মহিলাগুলোকে এবং সবাই ফনা তুলে ফস ফস আওয়াজ করতে থাকে চারিদিকে। সমস্ত মহিলাগুলো একে অপরকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না শুরু করে দেয় এবং তারা এটা বুঝতে পারে যে এটা সত্য নয়, এটা মায়া। কিন্তু ওই রকম একটা দৃশ্য মায়া হওয়া সত্ত্বেও তারা ভয় থেকে পিছু হটতে পারে না। তারা এদিক ওদিক চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও বলে। এবং ঠিক সেই সময় সেই মামাতো দাদুর বাবা জঙ্গল থেকে বেরিয়ে এসে তাদের সামনে দাঁড়ায়। তাকে দেখে সমস্ত মহিলারা হাত জোর করে বলে, আমরা তো বলেছিলাম যে আমরা এর থেকে বেশি ঠিক করতে পারবো না, ওটা আমাদের হাতের বাইরে। আপনি কেন আমাদেরকে এরকম ভাবে বিপদে জড়িয়েছেন? আমাদের কাছে বাঁচান, দয়া করুন। অঝরে কাঁদতে থাকে সবাই এবং সবাই প্রাণের ভিক্ষা চায়। তারা সবাই একসঙ্গে কাকুতি মিনতি করতে থাকে সেই মামাতো দাদুর বাবার কাছে। তারা এটা বলে যে আমরা আপনার ছেলেকে সুস্থ করতে পারবো না, সে শক্তি বা সে মন্ত্র তাদের কাছে নেই। কিন্তু সেই কথা শুনে মামাতো দাদুর বাবা আরো রেগে যায়, তিনি পিছিয়ে চলে যেতে থাকেন। তারা আবার কাকুতি মিনতি করে বলেন যে আপনি এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন, আমরা আবার চেষ্টা করব আপনার ছেলেকে ঠিক করার, আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করব আপনার ছেলেকে ঠিক করার। এই কথা শুনে
তিনি এগিয়ে আসেন এবং আবার তার মন্ত্র দ্বারা সমস্ত সাপদের সরিয়ে মহিলাদের উদ্ধার করেন। যেমন কথা তেমন কাজ। বিপদ থেকে মুক্ত হওয়ার পরে মহিলাগুলো লোকটির পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে এবং বলেন যে আপনি এক্ষুনি গিয়ে আপনার ছেলেকে আমাদের ডেরায় নিয়ে আসুন, আমরা চেষ্টা করছি। লোকটি তার ছেলেটিকে নিয়ে কিছুক্ষণ পরই সেই মহিলাদের ডেরায় গেলেন। মহিলাগুলো ছিল বেদেনী জাতিতে, তারা বেদে সম্পর্কে বলে রাখি, এরা যাযাবর সারাটা বছর বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এরা বসতি স্থাপন করেন এবং তাদের মূল পেশা পশুপালন। বর্তমানকালে বেদে বলতে আমরা যারা সাপ ধরে তাদেরকে বুঝি, কিন্তু বেদেদের অ্যাকচুয়াল পেশা কিন্তু সাপ ধরা নয়। এই বেদেদের মধ্যে যারা বয়স্ক মহিলা বা পুরুষ, তারা তন্ত্র সাধনায় প্রখর হয়ে থাকেন এবং তারা আগেকার দিনে মানুষদের অসুখ বিসুখে বিভিন্ন তাবিজ এবং মাদুলি দিয়ে থাকতেন। অনেকের কাছ থেকে শোনা যায় তাদের তন্ত্র সাধনার জোর অনেক বেশি এবং তাদের কাছ থেকে অনেক তাবিজ মাদুলি পেয়ে বড় বড় অসুখ নাকি সেরে গিয়েছে। তো তিনি তার ছেলেকে নিয়ে সেই বেদেনীদের ডেরায় আসেন এবং সেই মহিলাদের কাছে তার ছেলেকে নিয়ে দাঁড় করিয়ে দেয়। মহিলাগুলো ছেলেকে বসিয়ে তাদের তন্ত্রবিদ্যা শুরু করে। মহিলাগুলো আবার হাত জোর করে সেই ছেলেটির বাবার কাছে বলে, এটা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা যদি সেদিনকে এরকম ভাবে না করতাম তাহলে হয়তো খুব ভালো হতো, রাগের মাথায় করে ফেলেছি। এবার মূল ঘটনায় ফেরা যাক। আসলে সেদিন কি হয়েছিল? কিছুদিন আগে ওই মহিলাগুলো হুড়োহুড়ি করে জল নিতে আসছিলেন ওই ডোবাতে। জল তাদের প্রয়োজনীয় ছিল সেই দিনকে এবং তারা হুড়মুড়িয়ে ডোবা থেকে জল তুলে যখনই ওপরে ওঠে, সেই সময় সেই বাচ্চাটি আশেপাশেই দাঁড়িয়েছিল। সে দুষ্টুমি করে অনেকগুলো পাথর ছুঁড়ে তাদের মাথার ওপর রাখা সেই মাটির ঘড়াগুলি ভেঙে দিয়েছিল এবং তৎক্ষণাৎ সেই ঘড়া ভেঙে জল পড়ে গিয়েছিল। তো ওই ইমার্জেন্সি টাইমে বাচ্চাটার দুষ্টুমি তাদের একদম ভালো লাগেনি। যে কটা কলসি বেঁচেছিল তাদেরকেও তারা বলে দেয় যে তোরা এগিয়ে যা, আমরা যাচ্ছি বলে। রাগের মাথায় মন্ত্রা বলে ওই বেদেনীদের মধ্যে একজন তার মুন্ডুটা ঘুরিয়ে দিয়েছিল এবং সেই ঘটনায় কিছুদিন পর ছেলেটি তার বাবাকে যখন বলে, তার বাবা বুঝতে পেরে বেদেনীদের কাছে যায়। বেদেনীরা স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে তারা এটা করতে পারবে না, আর সেই কারণেই আজ তিনি তাদেরকে এইভাবে জব্দ করেছিলেন। এরপর বাচ্চাটির ওপর তন্ত্র সাধনার দ্বারা শুরু হলো তার রোগ নিরাময়ের উপায়। দীর্ঘ 2 ঘন্টা এইভাবে মন্ত্র বলেও তারা বাচ্চাটার কিছুটা অংশই শুধু সোজা করতে পেরেছিল। তারা কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে যে আমরা মন্ত্র দ্বারা যে কাজটা করে ফেলি একবার, সেটাকে ঠিক করা তাদের হাতেও আর নেই। তারা যতটা সম্ভব চেষ্টা করছে করার, কখনোই এটা 100% ঠিক করে দিতে পারবে না। কিন্তু ছেলেটির বাবাও ছাড়ার লোক নয়। তিনি বলেন, যে কোনো উপায়ে আমার ছেলেকে যদি আপনারা ঠিক করে দিতে না পারেন তাহলে আপনাদের কিন্তু আমি শান্তিতে থাকতে দেব না। শেষ পর্যন্ত কথাটা এখানে গিয়ে থামে যে প্রত্যেক দিন এই বেদেনীদের মধ্যে একজন গিয়ে ছেলেটির বাড়িতে তাকে ঝাড়ফুঁক করে আসবে এবং যতদিন তারা এখানে থাকবে ছেলেটিকে তারা ঠিক করার চেষ্টা করে যাবে। তো এই কথা শুনে বাবা ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং প্রত্যেক দিন কথা মতো
একটি করে বেঁধে নিয়ে তাদের বাড়িতে আসতেন এবং সেটি ঠিক করার চেষ্টা করতেন। প্রায় 1 বছর এইভাবে করার পর সেই বাচ্চাটির ঘাড় এতটা পর্যন্ত এসেছিল, তারপরে আর ঠিক হয়নি। ছেলেটা ওই অবস্থাতেই সারা জীবনটা কাটিয়ে দিল, তার ঘাড় সোজা হলো না। তো ভাবুন, একটা সুস্থ সবল বাচ্চা জন্ম নিল, তার কপালে সুস্থ সবল একটা জীবনই ছিল, কিন্তু কর্মফল একটা ছোট্ট কারণের জন্য এত বড় বিপদ ডেকে আনলো তার জীবনে, এবং সে সারাটা জীবন সেই যন্ত্রণা ভোগ করে কাটিয়ে দিল। তো এই ছিল অদ্ভুত ঘটনা। তন্ত্র মন্ত্র, শয়তানি কায়দা, মায়া, এগুলো এখন মানুষ আর বিশ্বাস করে না, কারণ এখন এগুলোর কোনো রকম প্রতিক্রিয়া আমরা দেখতে পাই না। তো জানি না, হয়তো এগুলো হতো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনার কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তা অবশ্যই আমাকে মেল করতে পারেন। আমি কোনো এপিসোডে আপনার নাম সহ সেটি পড়ে শোনাবো। তো যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট ছেড়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে এরকম কোনো সত্য ঘটনা নিয়ে। নমস্কার।